আমরা একটু হেঁটে হেঁটে কথা বলি। আপনি কোথায় চেম্বার করেন এক্স্যাক্টলি? আমি করি হচ্ছে স্কয়ার হসপিটালের পাশেই ইউনিয়ন হার্টসে লাইফ স্প্রিংয়ে। আমরা একটু এদিক দিয়ে যাই। আপনি চেম্বার কয়টা থেকে করেন? আমি সাধারণত শনি আর রবিবার করি হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর সোম থেকে বুধবার করা হয় এদিকে এদিকে যাই আমরা। সোম থেকে বুধবার আমি সাধারণত যাই হচ্ছে 3টা থেকে মোটামুটি 8টা পর্যন্ত থাকাই হয়। জেনারেলি আমরা জানি যে সাইকিয়াট্রিস্টরা কাউন্সেলিং করেন না, বাট শুনেছি যে আপনি করেন। জেনারেলি আসলে এটা এক একজনের চয়েস। এটা কেউ কেউ সাইকিয়াট্রিস্টরা করেন, কেউ কেউ করেন না। আমি করি কারণ আমার কাছে যেটা মনে হয় যে রিলেশনশিপ ইস্যুটা বর্তমানে অনেক বড় একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, তাই আমি একটু দায়িত্ববোধের জায়গা থেকে করি। আপনাদের কাছে কোন ক্লায়েন্ট বেশি আসে? আমার কাছে সাধারণত যেহেতু আমি একটু রিলেশনশিপ বেসড আর কি, আমার কথাগুলো হয় বা ব্যক্তিত্বের গড়ন নিয়ে হয়, মোটামুটি রিলেশনশিপ ইস্যু নিয়ে আসে। আর টিনেজারদের কেসগুলো আমি বেশ ভালো পাই। আপনার সাইকিয়াট্রিক ট্রেনিংটা কোথায় হয়েছিল? আমার সাইকিয়াট্রিক ট্রেনিংটা আমি পিজি হসপিটাল, মানে যেটা বিএসএমএমইউ আমরা বলি, ওখানে হয়েছে। আমরা একটু জানতে চাচ্ছিলাম, যদি আপনি সাইকিয়াট্রিস্ট না হতেন তাহলে কোন পেশাটা বেছে নিতেন? যদি মনোরোগ নিয়ে কাজ না করতাম অন্য কোনো কিছু, তাহলে সাইকিয়াট্রিস্ট না হলে আমি আসলে সাইকোলজিস্ট হতাম। আসলে যদি মনোরোগ বাদে বলেন, তাইকোয়ান্ডোর টিচার হইতাম। ও গ্রেট। তাইকোয়ান্ডো কি? তাইকোয়ান্ডো ভাই একটা মার্শাল আর্ট, কোরিয়ান মার্শাল আর্ট, যেটা অ্যাকচুয়ালি অন্য মার্শাল আর্ট থেকে পার্থক্য এখানে যে আমরা মেইনলি এখানে ফুড ফোকাস আমরা এগুলো করি, মার্শাল আর্টের কাজ করি। আর আমি তাইকোয়ান্ডোতে ব্ল্যাক বেল্ট, এই কারণেই বললাম যে এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তো আমি যদি সাইকিয়াট্রিস্ট না হতাম তো আমি তাহলে ওখানে তাইকোয়ান্ডো টিচার হতাম। ব্ল্যাক বেল্টটা সব জায়গায় ক্যারি করেন? এখন তো ক্যারি করতেছি না। আপনার সাইকিয়াট্রিক প্র্যাকটিসে সবচেয়ে রিওয়ার্ডিং মোমেন্টটা কোনটা? যখন কোনো মানুষকে সাহায্য করতে পারি এবং তো আমার কোনো কথার দ্বারা তার জীবনে কোনো পজিটিভ চেঞ্জ আসে, ওই সময়গুলো খুব ভালো লাগে। পেশাগত জীবনে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কি? ওভারঅল যদি বলি, আমার কাছে যেটা মনে হয় যে আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমার কিছু জবাবদিহিতা করতে হবে। আমাকে উনি যে পোটেনশিয়াল দিয়েছেন, আমি যেন 100% ওটা ডেডিকেশনের সাথে মানুষকে দিয়ে যেতে পারি। আমার অনুপ্রেরণা এটা। মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বড় মিসকনসেপশন কোনটা বেশি লাগে আপনার কাছে, যেটা সমাজে অ্যাকচুয়ালি প্রচলিত? এক হচ্ছে সামাজিক তো অনেক বেশি কুসংস্কার প্রচলিত, স্টিগমা আছে। আর সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন গুগল করে এসে মানুষ সেলফ ডায়াগনোসিস করে নিজের সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে চলে আসে। কোন রোগটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লাগে আপনার কাছে? আমার কাছে চ্যালেঞ্জিং যদি আমি বলি, যে একটা হচ্ছে যে সূচিবায়ুগ্রস্ততা, এখানে আসলে রোগীগুলো খুব অসহায় হয়ে যায়, খুব তীব্র একটা কষ্টের ভিতর দিয়ে যায়। আর একটা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার, এই পার্টটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয় না, কিন্তু ওনাদের সবার কাছ থেকে শুনে একটা ধারণা হয় এই রোগটা কখনো ঠিক হয় না, ওই যে রোগীর বদ্ধমূল ধারণা হয়ে যায়। সো ওই খাঁচাটা ভাঙতে তখন কষ্ট হয়, বাট স্টিল এটা ব্রেক করতে পারি আলহামদুলিল্লাহ। ক্লিনিক্যাল নিউট্রিশন ট্রেনিং আপনার সাইকিয়াট্রিক প্র্যাকটিসে কিভাবে সাহায্য করে? অ্যামেজিং ওয়েতে হেল্প করে। সাইকিয়াট্রি তো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। সো এখানে আমি যদি শুধু মেডিসিন দিয়ে দিই, বর্তমানে মানুষ এটা নিবে না। সো যখন আমি ওভারঅল তার ফিটনেস, তার ফুড হ্যাবিট, তার সব কিছু নিয়ে কাজ করি, তার বায়োলজিক্যাল ক্লকটা ঠিক হয় এবং আস্তে আস্তে করে তার ডিপ্রেশন, এংজাইটি বা আদার্স অ্যাসপেক্টগুলো খুব সুন্দরভাবে সে ইমপ্রুভ করতে থাকে। ফিজিক্যাল হেলথে যখন কোনো মানুষ কোনো রোগে ভুগে, তাকে অনেক খাবারের রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। মেন্টাল হেলথেও কি এইরকম কোনো কিছু আছে? যে হ্যাঁ, মেন্টাল হেলথে ডেফিনেটলি আছে, কিন্তু একটা জিনিস আমি এটা বিশ্বাস করি যে একেবারে নিরামিষ জীবন তো পালন করা যাবে না। সো আমি সবই খেতে বলি, কিন্তু একটু লিমিটেড ওয়েতে, বাট লাইফটাকে ফুল এনজয় করেই সে খাবারগুলো লিমিট করতে পারবে। আর কোন খাবারগুলো খেতে আমি মানা করি, সাধারণত যেগুলো আসলে আমাদের ব্রেইনে স্পেসিফিক কিছু প্রবলেম ক্রিয়েট করে, যেমন আমি যদি বলি সস বা হচ্ছে যে এই যে ফাস্ট ফুড বা এক্সট্রিম মানে সুইটি ফুড বা খুব সল্টি ফুডগুলা, এই খাবারগুলো, আর অতিরিক্ত ভাজা, যেগুলো আমরা জানি আসলে খারাপ, ওগুলো আমাদের ব্রেনকেও ইনফ্লাম করে ফেলে। এজন্য কোন খাবারটা সবচেয়ে উপকারী বলে আপনি মনে করেন? স্পেসিফিকলি অনেকগুলো খাবার আসলে উপকারী, যেমন আমরা যদি বলি ডিম বা হচ্ছে মাছ বা মাংস বা হচ্ছে সবজিগুলো, এগুলো উপকারী খাবার। ওভারঅল আমরা আসলে বেসিক্যালি যেগুলো জানি ওগুলোই উপকারী। আপনার প্রিয় খাবার কোনটা? আলহামদুলিল্লাহ, আমার সব খাবার খেতে ভালো লাগে। ফিট থাকার জন্য অ্যাকচুয়ালি আমার কি করা উচিত? ফিট থাকার জন্য কন্টিনিউয়াস মুভমেন্ট করা উচিত এবং খাবারটা জাস্ট একটু কন্ট্রোল করব এবং টাইমলি খাবো। বেসিক কয়েকটা রুল, আর ঘুমটা ঠিক রাখবো। আমরা এই জিনিসগুলোই করি না এবং আমরা খুব বাজেভাবে সাফার করি। ডক্টর, বিয়ে এবং সম্পর্ক নিয়ে কাজ করতে আপনার আগ্রহ কিভাবে তৈরি হলো?
বর্তমানে সম্পর্কগুলা পরিবারগুলা খুব বাজেভাবে ভেঙে যাচ্ছে এবং এখান থেকে বাচ্চাগুলো এফেক্টেড হচ্ছে, বড় হয়ে রিলেশনশিপে তারা প্রবলেম ফেস করছে তাদের ব্যক্তিত্বের গড়নের কারণে, এবং এটা একটা ভিশাস সাইকেল হয়ে যাচ্ছে। তো এই সাইকেলটা যদি আমরা যত বেশি বলবো মানুষের মাথায় এটা ঢুকতে শুরু করবে, এবং এই জিনিসটাই তো আসলে আমাদের সমাজটাকে বাঁচাবে, এবং আমাদের সমাজ বাঁচলে তো আলটিমেটলি মানে কিছুটা হলেও আমি আমার দায়িত্বটা পালন করতে পারলাম। তো বলতে পারেন একটা দায়িত্বের জায়গা থেকে এই রিলেশনশিপ বা পরিবার এগুলো নিয়ে আমি কাজ করতে খুব বেশি আগ্রহ পাই। আপনার মতে সুস্থ সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সুস্থ সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তো আসলে স্পেসিফিকলি বলা যায় না, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে একটা হেলদি এক্সপেকটেশন, আন্ডারস্ট্যান্ডিং এবং ফ্লেক্সিবল মাইন্ড, নিজের টেম্পটেশন কন্ট্রোল করতে পারা, ওভারঅল আরো কিছু কম্পোনেন্ট আছে, বাট এগুলো খুব বেসিক জিনিস যেগুলো আসলে আমাদের ফলো করা উচিত বর্তমান যুগে। আমরা দেখেছি আপনি একটা শো করেন, পালকি শো নামে। সো ডক্টর পালকি শোতে অ্যাকচুয়ালি কি হয়? পালকিতে অ্যাকচুয়ালি যেটা ওভারঅল এটা একটা ম্যারেজ মিডিয়া প্ল্যাটফর্ম, সো যেখানে আমরা ম্যাচ মেকিং করে থাকি, প্রফেশনাল কাউন্সিলররা হচ্ছে ম্যাচ মেকিং এ হেল্প করে। আর এই শোটাতে যেটা করা হয় বিভিন্ন রিলেশনশিপ ইস্যু নিয়ে, কখনো গেস্ট এপিসোড থাকে, কখনো আমি একা বলি, কখনো ক্লায়েন্টরা এসে বলে, সো একটা মিক্সড একটা শোর মতো করি। এই প্ল্যাটফর্মে ঢুকলে কি আমরাও বিয়ে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন, দেন সুন্দর করে ম্যাচ মেকিং ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার ফ্যামিলি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার ফ্যামিলিতে আপনারা কে কে আছে? আচ্ছা, আমার দুটো মেয়ে আছে এবং আমি আমার হাজবেন্ড, আমরা মোটামুটি নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবেই থাকি, আর এমনিতে আমার বাবা মা বড় বোন তো আছেন। দুই মেয়ের মা হিসেবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা মনে হয় ভাই ধৈর্য ধরে রাখাটা, এবং ওদেরকে ওদের জেনারেশনের জন্য তৈরি করা, এবং ওদের দায়িত্ব সম্পর্কে ওরা যেন পরিপূর্ণভাবে জানে, এবং ওরা যেন কোনো মতামতে খুব বেশি বায়াস হয়ে না যায়, ওপেন মাইন্ডে থাকতে পারে। ওই জায়গাগুলো আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়, কারণ এত ইনফরমেশন কোনটা গ্র্যাব করবে, সো এটাই আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়। আমরা দেখছি যে এই মুহূর্তে ডিভোর্সের সংখ্যা অতিরিক্ত বাড়ছে। তো আপনার কাছে ডিভোর্সের জন্য কোন কোন বিষয়গুলোকে আর কি মনে হয় যে এই বিষয়ের জন্য আর কি ডিভোর্সের পরিমাণটা বেশি বাড়ছে ইদানিং? আমাদের কাছে এখন অনেক অপশন, আমি এর জন্য কিন্তু বললাম যে সম্পর্ক ঠিক রাখার জন্য আমাদের টেম্পটেশন কন্ট্রোল করতে হবে। মানে আপনার সাথে আমার হচ্ছে না, ক্লিক ক্লিক ওকে ফাইন, আমি মোবাইলে ঢুকে যাচ্ছি, ওখানে একটা জগৎ আছে, ওখানে কারোর সাথে হয়ে গেল, তো আমি জাস্ট আপনাকে ছেড়ে চলে যাবো। সো জিনিসটা এই কারণেই এত এভেলেবল অপশন, এবং আমাদের ধৈর্য এত কম, তো আমরা আসলে কন্টিনিউ করতে চাই না, এবং প্রচুর ইম্পালসিভ ডিভোর্স হয়। অ্যাজ এ ডক্টর হিসেবে আপনি আপনার নিজের মানসিক চাপ কিভাবে সামলান? আমি কিছু সময় খুব স্ট্রিক্টলি মেনটেন করি যে সপ্তাহে 2 দিন আমি আসলে কোনো রকম পেশেন্ট ডিল করি না, আমি জাস্ট আমার নিজের বাসায় থাকি। আর হচ্ছে প্রত্যেক দিন আমি 2 ঘন্টা কমপ্লিটলি আমার মানে খুব সাইলেন্ট একটা টাইম কাটাই সকালবেলা। এই দুইটা জিনিস আমাকে খুব এনার্জাইজ করে। হ্যাঁ, আসেন আমরা একটু বসি, অনেকক্ষণ তো হাঁটলাম। জি শিওর আপু। লাইফ স্প্রিং এ কাজ করার সময় আপনি কোনো নতুন দক্ষতা অর্জন করেছিলেন? লাইফ স্প্রিং এ কাজ করার মাধ্যমে ডেফিনেটলি আমি কি পরিমাণ অভিজ্ঞতা যে আমার অর্জন হয়েছে, এবং কি পরিমাণ সাইকোলজি বা সাইকিয়াট্রি সম্পর্কে যে এক্সপ্লোর করতে পেরেছে এবং অনেক মানুষের কাছে পৌঁছতে পেরেছে, তো বলা যেতে পারে কাইন্ড অফ আমার আউটলুকটাই বদলে গিয়েছে। যখন মানুষ খুব বায়াস কোনো ওপিনিয়ন দেয়, তখন আমি খুব ইজিলি কয়েকটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারি। অবশ্যই এখানে কাজ করার যে মানে আমি সুবিধাটা পেয়েছি নিজের মতো করে, এটা আমার নিজেকে অনেক ডেভেলপ করতে হেল্প করেছে। আপনার মেডিকেল কলেজ কোনটা ছিল? আমার রাজশাহী মেডিকেলের স্টুডেন্ট। আপনার মতে মানসিক স্বাস্থ্য সেবা পরবর্তী 10 বছরে কেমন হতে পারে? মানসিক স্বাস্থ্য সেবার চাহিদা আগামী 10 বছরে মারাত্মকভাবে বাড়বে, কারণ মানুষ প্রচন্ড রকম ভাবে একাকিত্ব বোধের ভিতর দিয়ে যাচ্ছে। মানুষের লাইফস্টাইলে বায়োলজিক্যাল ক্লক যেটা বলছিলাম যে ঘুম ঠিক নেই, এক্সারসাইজ খাবার ঠিক নেই, ডেফিনেটলি ওখান থেকে একটা ব্রেইন এফেক্ট করে প্রত্যেকটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার বাড়বে। এয়ার পলিউশন বাড়ছে যেখান থেকে, এটাও মেন্টাল হেলথ ডিসঅর্ডার বাড়াবে। কোন উপাদানটা আসলে কাজ করছে না মেন্টাল হেলথ ডিসঅর্ডার বাড়ানোর জন্য, আমি যদি ওইটাই প্রশ্ন করি, ওইটাই আমি চিন্তা করি, আমার কাছে অবাক লাগে। সো ডেফিনেটলি আগামী 10 বছরে এটা একটা প্যান্ডেমিক, হিডেন প্যান্ডেমিক, যেটা খুব বাজেভাবে আমাদেরকে স্ট্রাইক করবে। ঠিক আছে ভাই, অনেকক্ষণ তো আপনাদের সাথে কথা বললাম, ভালোই লাগছে। চলেন আজকে আপনাদেরকে একটু ডাব খাওয়াই। ও থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। ঢাকার মতো একটা ব্যস্ত নগরীতে এরকম একটা খোলামেলা ন্যাচারাল একটা পরিবেশ আপনি কতটুকু মনে করেন মানুষের জন্য উপকারী? নেচার মানুষকে হিল করে খুব মারাত্মক ভাবে। তো আমি বলি, আপনি যদি একা থাকেন, আপনি এখানে এসে হাঁটেন, একটু সময় কাটান। আপনার যদি লাইফ পার্টনার থাকে, আপনি তাকে নিয়ে আসেন, তাকে নিয়ে হাঁটেন, আপনাদের সম্পর্কগুলো অদ্ভুত ভাবে বাড়বে। আপনার বাচ্চা থাকলে আপনি ওকে নিয়ে আসেন। সো যতটুকু সময় পান আসেন, এখানে আসেন, কথা বলেন, এত সুন্দর খোলা জায়গা, সবুজ, পাখির ডাক বা এমনি জাস্ট যে শব্দগুলো, ওগুলোই এনজয় করেন। আমার 2টা ডাব দিবেন, যেটা সবচেয়ে ভালো হবে ওটাই দেন আমার। ডাবের উপকারিতা কি? ডাবের তো অনেক উপকারিতা ভাইয়া, যেমন এতক্ষণ হেঁটে আসেন, ঘেমে গিয়েছেন, ডিহাইড্রেটেড ফিল হচ্ছে,
এটা খেলেই তো আপনি অনেকখানি রিচার্জ ফিল করবেন। হ্যাঁ প্লিজ। থ্যাংকস আ লট আপু। আপনাকে যদি একদিনের জন্য এই একটা পজিশনে বসে যে কোনো কিছু করতে পারবেন, তো আপনি কোন পজিশনটা বেছে নিতেন? আমি আসলে কারো লাইফেই যাইতে চাই না, কারণ প্রত্যেকটা মানুষের লাইফে এত হ্যাসেল, এবং সাইকিয়াট্রিতে পড়ার পর এটা আমি এত দেখি, আমার মনে হয় কি যে আমি আমার রোলটার জন্য পারফেক্ট, আমি এটাতেই থাকবো। আপনি সাইকিয়াট্রি সাবজেক্টটাই কেন বেছে নিলেন? কারণ ছোটবেলা থেকেই মানুষের মন, মানুষের ব্যক্তিত্ব, আচরণ, এগুলো আমাকে খুব ফ্যাসিনেটিং একটা ফিলিং দেয় যে কেন এরকম করে বা কারণটা কি হতে পারে। তো ওখান থেকে আগ্রহটা, এবং সবসময় মনে হতে হয় সাইকিয়াট্রিস্ট নাহলে সাইকোলজিস্ট, কিছু একটা আমাকে হতেই হবে। দর্শকদের জন্য কোনো পরামর্শ দিতে চান আপনি? দর্শকদের জন্য তো অনবরত পরামর্শ ভিডিওর মাধ্যমে দিতেই থাকি। ওটাই যে কথাগুলো যেগুলো বলি প্রত্যেকটাই হচ্ছে যে যেন আপনাদের একজনের জীবনেও যদি কাজে লাগে, সেটাই অনেক বড় একটা পাওয়া। এবং প্রত্যেকটা কথা খুব মন থেকেই বলি সব সময় আমি। ভাইয়া আজকে তো অফিসের সময় হয়ে গিয়েছে, তো আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাদেরকে। তো আপনার অফিসটা কোথায়? আমার অফিসটা হচ্ছে এই যে ইউনিয়ন হাইটসের, এটা 6th ফ্লোরে। থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।